আসসালামু আলাইকুম, আমি সাবিহা eduLiteracy থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট, যে সাবজেক্টের নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, এই সাবজেক্টের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে রেভিনিউ রিকগনিশন, মানে হচ্ছে আয় চিহ্নিতকরণ। ওকে, এই চ্যাপ্টারের প্রায় অনেকগুলো অঙ্ক নিয়ে আমি এর আগে আলোচনা করেছি বা আপনাদের বেশি অনেকগুলো বোর্ড, মানে বেশিরভাগ বোর্ডগুলো আমাদের করা হয়ে গেছে। বিভিন্ন দুইটা নিয়মের বোর্ডগুলো আমাদের করা হয়ে গেছে এবং সেগুলোর জাবেদা করা, ব্যালেন্স শিট করা, ইনকাম স্টেটমেন্ট করা এবং হচ্ছে আমাদের যে রুলসগুলো হতে পারে সেই রুলস করা এবং গ্রস প্রফিট রিকগনাইজডের কাজ, এগুলো নিয়ে যত রকমের বোর্ড কোশ্চেন হয়েছে এবং যে টাইপের অঙ্কগুলো ছিল সেগুলো আমি আপনাদের করে দেখিয়েছি। মানে বেশিরভাগ অঙ্কগুলোই করানো হয়ে গেছে, রাইট? সো আপনারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে একটু দেখে নেবেন শুরু থেকে, তাহলে বুঝবেন যারা নতুন তারা, আর যারা পুরনো তারা তো পুরনোই। আর হ্যাঁ, আজকে আমরা আরও একটি বোর্ড কোশ্চেন করব এই চ্যাপ্টারে, এবং এই বোর্ড কোশ্চেনটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপ এসেছিল 2015 সালে। ওকে, তো এই বোর্ড কোশ্চেনটা আজকে আমরা সলভ করব, কিন্তু তার আগেই বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেননি তাদের উদ্দেশ্যে অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা ইউটিউবে ভিডিও দেখছি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটু ভিজিট করে আসবেন, আর যারা ফেসবুকে ভিডিও দেখছে অবশ্যই আমার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিজিট করতে পারেন। ওকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে অলরেডি লাইক দিয়ে রেখেছি বা ফলো করেছি তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের প্রশ্নে। তো আজকের প্রশ্নটি ছিল কি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে ছিল একটি বোর্ড কোশ্চেন, রূপা ট্রেডিং সোল্ড ইকুইপমেন্ট টু ব্রাদার লিমিটেড। তার মানে রূপা কোম্পানি, মানে রূপা ট্রেড একটা কোম্পানি, সেটা সে তাদের একটা ইকুইপমেন্ট ব্রাদার লিমিটেড তাদের কাছে কি করেছে, বিক্রি করেছে। আচ্ছা, তো কত টাকার জন্য বিক্রি করেছে? 20,000 টাকার জন্য বিক্রি করেছে, মানে 20,000 টাকায় বিক্রি করেছে। তা এরপরে বলছে দ্য ইকুইপমেন্ট ইজ অন রূপাস বুকস অ্যাট এ নিট অ্যামাউন্ট অফ টাকা 14,000, এবং যে ইকুইপমেন্টটা বিক্রি করা হয়েছে সেই ইকুইপমেন্টটা রূপার বইয়ের মধ্যে নিট অ্যামাউন্ট, মানে রূপার যে বই ছিল, মানে বই মূল্য, রূপার যে সম্পদটা সে বিক্রি করলো সেই সম্পদটার বই মূল্য ছিল কত? 14,000 টাকা। আচ্ছা, এরপরে বলছে 14,000 টাকা ছিল, সেটা কি 20,000 টাকা দিয়ে বিক্রি করেছে। ওকে ফাইন, রূপা কালেক্টেড টাকা 10,000 ইন 2010, মানে 2010 সালে সে 10,000 টাকা কালেক্ট করেছে। তারপরে টাকা 5,000 ইন 2011, মানে হচ্ছে সে 2011 সালে 5,000 টাকা কালেক্ট করেছে, এবং টাকা 5,000 ইন 2012, এবং 2012 সালে সে 5,000 টাকা কালেক্ট করেছে। আচ্ছা, তার মানে সে আচ্ছা, আমি এটা বিস্তারিত যে বোঝানোটা সেটা আমি একটু পরে প্রশ্নটা দেখাবো এবং সাথে খাতায় আমি বুঝিয়ে দিব, তাহলে আমরা আরো ভালো মতো বুঝবো। হ্যাঁ, তো আমি আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি জাস্ট। তারপরে বলেছে ইফ রূপা ইউজেস দ্য কস্ট রিকভারি মেথড। তার মানে এতদিন আমরা দুইটা নিয়ম শিখেছিলাম, একটা হচ্ছে কি পার্সেন্টেজ কমপ্লিশন মেথড, এবং এর আগে শিখেছিলাম আমরা যে ইনস্টলমেন্ট মেথড, রাইট? ইনস্টলমেন্ট মেথড মানে কিস্তিতে বিক্রয় পদ্ধতিতে একটা শিখেছিলাম, আর একটা হচ্ছে সম্পাদনের হার পদ্ধতি, মানে পার্সেন্টেজ কমপ্লিশন মেথড। এই দুইটা মেথড এতদিন আমরা জানতাম এবং এই দুইটা মেথডের অঙ্ক আমরা এতদিন করেছি, কিন্তু আজকে আবার আর একটা মেথড পেলাম, সেটা কি কস্ট রিকভারি মেথড। তো এই মেথডটা আবার কি নতুন করে আসলো? তো এইটার জন্য আমি বলবো যে এটার জন্য কোনো রুলস নেই। আজকে আমি এই অঙ্কটা যদি আপনাদের করিয়ে দেই, আপনারা নেক্সটে পরবর্তী সব অঙ্কগুলো নিজেরাই অনায়াসে করে নিতে পারবেন, ঠিক আছে? কোনো মাথা ব্যথা লাগবে না, কোনো কিছু লাগবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই কস্ট রিকভারি মেথডের বোর্ড কোশ্চেন একটাই বোর্ড কোশ্চেন আছে। তো এই টপিকটা আমি আরো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে আমি এই বোর্ড কোশ্চেনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি।
তো পরবর্তীতে আমি চেষ্টা করব যে বোর্ড কোশ্চেন ছাড়া অন্য কোনো কোশ্চেন নিয়ে বা আরেকটু বিস্তারিত আছে এরকম কোনো মানে কস্ট রিকভারি মেথডে আরেকটু বিস্তারিত আছে বা আরও কীরকম সিস্টেমের হতে পারে এরকম একটা অঙ্ক আমি বের করে আপনাদের করে দেখিয়ে দিব, যাতে যদি কখনো আমাদের বোর্ডে চলে আসে এই টাইপের অঙ্ক আমরা যেন করে দিতে পারি। কথাটা কি বুঝাতে পারলাম? বোর্ডের এই কস্ট রিকভারি মেথডে এই একটাই অঙ্ক আমি পেয়েছি বোর্ডের, সো আমি এই একটাই আগে করে দেখাচ্ছি এবং এটার পাশে আমি বাড়তি একটা অঙ্ক আপনাদের করে দেখাবো, যাতে এই সিস্টেমটা মানে কস্ট রিকভারি মেথডটা আর একটু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে আমাদের এখানে বলছে যে আমাদের রূপা যদি কস্ট রিকভারি মেথড ইউজ করে, ওকে, হোয়াট অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট উইল বি রিকগনাইজড ইন ইচ ইয়ার। তার মানে বলছে যে রূপা যদি কস্ট রিকভারি মেথডটা ব্যবহার করে তাহলে তার গ্রস প্রফিট রিকগনাইজড প্রতি বছর কি পরিমাণ গ্রস প্রফিট রিকগনাইজড হবে, এইটা আমাদের বের করে দেখাতে হবে। ওকে ফাইন, তো এবার আমরা সলিউশনটা শুরু করে দিই। ঠিক আছে, সো এখানে আমি ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রিয়েলাইজড বা রিকগনাইজড একই কিন্তু কথা, হ্যাঁ, রিয়েলাইজড বা রিকগনাইজড একই কথা। আন্ডার কস্ট রিকভারি মেথড আমরা আজকে কস্ট রিকভারি মেথড করব এবং এটা অনেকটা আমরা থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে করে এসেছি। ওই যে ইনস্টলমেন্টের যে শিডিউলগুলো হয়, হ্যাঁ, আগে করেছিলাম, হয়তো বা আপনাদের মনে আছে, অনেকেরই মনে আছে, অনেকেরই মনে নেই। তো যেটাই হোক, ইনস্টলমেন্টের কিছু শিডিউল করতাম, তালিকা আকারে আমরা কত টাকা দিয়েছি আর কত টাকা বছরের শেষে বাকি আছে এরকম আমরা ক্যালকুলেশন করতাম। এই অঙ্কটা অনেকটাই সেরকম। আচ্ছা, তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। তো আগে আমি প্রশ্নটা একটু দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। পাশে প্রশ্নটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ওকে, তো আমাদের এখানে বলছে যে রূপা, আমরা লিখছি রূপা এবং ব্রাদার দুই কোম্পানি। ওকে, তো রূপার একটা জিনিস সে বিক্রি করেছে, একটা ইকুইপমেন্ট বিক্রি করেছে। কত দিয়ে? এই ইকুইপমেন্টটা, রূপার কাছে একটা ইকুইপমেন্ট আছে এবং এটার মূল্য হচ্ছে 14,000 টাকা। কত টাকা মূল্য? 14,000 টাকা। এই পণ্যটা, এই ইকুইপমেন্টটা ব্রাদার্স কোম্পানির কাছে সে বিক্রি করেছে কত দিয়ে? 20,000 টাকা দিয়ে বিক্রি করেছে। ঠিক আছে, তার মানে এখানে তার লাভ হয়েছে কত টাকা? এখানে তার লাভ হয়েছে 6,000 টাকা। ওকে, আচ্ছা, 6,000 টাকা সে কি রূপা লাভ করেছে। ওকে ফাইন, তার মানে রূপার কাছে এই যে জিনিসটা সে বিক্রি করেছে এটার বই মূল্য ছিল 14,000 এবং সেটা সে বিক্রি করেছে 20,000 টাকা দিয়ে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। এবং কত সালে বিক্রি করেছে? বিক্রিটা করেছে সে 2010 সালে, তার মানে সে বিক্রিটা 2010 সালে করেছে। ওকে ফাইন, এরপরে বলেছে যে ব্রাদার্স কোম্পানি এর কাছে, তো রূপা এর কাছে বিক্রি করেছে, তার মানে কি ইনি ব্রাদার কোম্পানি রূপাকে কি করবে? টাকা দিবে। আচ্ছা, তো 2010-এ যখন বিক্রি করেছিল 20,000 টাকা দিয়ে, তখনই 2010 সালেই ব্রাদার্স কোম্পানি রূপা কোম্পানিকে মানে রূপাকে কত টাকা দিয়েছিল? 2010 সালেই 10,000 টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর 2011-তে ব্রাদার্স কোম্পানি রূপাকে দিয়েছে আরও কত? 5,000 টাকা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবং 2012 সালে কি করেছে? আরও 5,000 টাকা দিয়েছে। ঠিক আছে, এইভাবে করে মোট কত টাকা দিয়েছে দেখেন তো? 10, 5, 5, 10, তার মানে এইভাবে করে সে 20,000 টাকা কি করেছে? রূপা কোম্পানিকে পরিশোধ করেছে। কথাটা বুঝাতে পারলাম? প্রশ্নটা ক্লিয়ার হলো না? এইবার আমরা যাই আমাদের ক্যালকুলেশনে, অঙ্কটা কিভাবে করব। ওকে, তো আমরা যে পণ্যটা রূপা বিক্রি করেছিল সেটার মূল্য কত ছিল? সেটার মূল্য একদম শুরুতে মূল্যটা কত ছিল? সেটার মূল্যটা ছিল কত? 20,000। মানে 20,000 টাকা দিয়ে আমরা বিক্রি করেছি, 20,000 টাকা দিয়ে রূপা বিক্রি করেছে। এখন বিক্রয় মূল্যটা আমার কাছে মেন না, আমার কাছে মেন কি? রূপার ক্রয় মূল্য। তার মানে রূপার কাছে যে পণ্যটা ছিল, যে যন্ত্রটা ছিল, সেই যন্ত্রটার বই মূল্য বা ক্রয় মূল্য রূপার কাছে কত ছিল? 14,000। এই ইকুইপমেন্টের বিগিনিং মূল্যটা, বছরের শুরুর মূল্যটা কত ছিল? 14,000। ওকে, তার মানে বছরের শুরুতে ছিল 14,000 এবং এইটাই কি পুরো বছর গেছে এবং এটা আমরা আমরা ক্যাশ রিসিপ্ট, কোনো কিছু হয়নি। এবং ক্যাশ রিসিপ্ট মানে কি? বিগিনিং ব্যালেন্স মানে বছরের শুরুতে কত ছিল, ক্যাশ রিসিপ্ট আমরা কত টাকা পেয়েছি। ঠিক আছে, এইটা। তারপর অরিজিনাল কস্ট রিকভার্ড মানে আমাদের আসলে কত টাকা আমাদের ব্যয়ের মধ্যে ছিল,
এটা আমি একটু পরে বুঝাচ্ছি। তারপর এন্ডিং ব্যালেন্স, বছরের শেষে কত ছিল, এবং গ্রস প্রফিট মানে আমার কত টাকা লাভ হয়েছে, সেটা আমরা প্রথম বছরে আর লিখলাম না। আমরা প্রথম বছরে মানে 2010-এ শুধুমাত্র দেখেন 2010-এর দুইটা ঘর কেটেছি আমি, এই একটা 2010, এই একটা 2010। প্রথমে 2010-এ আমি অঙ্কটা সহজ করার জন্য দুইবার লিখেছি। 2010-এ আমরা লিখলাম যে রূপার কাছে যে পণ্যটা ছিল ইকুইপমেন্টটা, সেটার মূল্য 14,000 ছিল। ওকে ফাইন, ঠিক আছে। এরপর 2010-এ এটার মূল্য কত ছিল, 14,000। এবং ব্রাদার্স কোম্পানি রূপাকে কত টাকা দিয়েছিল 2010-এ, 20,000 টাকা, 10,000 টাকা দিয়েছিল, তাই না? 2010 সালে কত টাকা দিয়েছিল রূপাকে, 10,000 টাকা। তাহলে ক্যাশ রিসিভড, রূপা কত টাকা ক্যাশ পেয়েছে, 10,000 টাকা ক্যাশ পেয়েছে, 10,000 টাকা ক্যাশ পেয়েছে। আচ্ছা, এবার অরিজিনাল কস্ট কি, অরিজিনাল কস্ট রিকভার্ড, এটা কি? এটা হচ্ছে এই যে আমার পণ্যটা না ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টের মূল্য কত, 14,000। এই 14,000 টাকার মধ্যে প্রথমে আমি 5,000 পেলাম, এটাও আমার এই 14,000-এর মধ্য থেকে 5,000 মাইনাস করি, কত আছে, 14,000 মাইনাস 5,000 আমরা পাচ্ছি 9,000। আচ্ছা, 14,000 থেকে 5,000 মাইনাস করলাম, পেলাম 9,000। এই যে 5,000 টাকা আমরা দিল না আমাদের, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল কস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও দিল আমাদেরকে 5,000, আরও 5,000 আমরা পেলাম, তাহলে 9,000 থেকে আরও মাইনাস করি 5,000, কত পেয়েছি, 4,000। আচ্ছা, এই যে 5,000 পেলাম, এইটাও আমাদের অরিজিনাল কস্ট, ঠিক আছে। এরপর আমরা আরও 5,000 টাকা পেলাম, আরও 5,000 টাকা পেয়েছি। তার মানে এই 5,000 টাকার মধ্যে দেখেন তো আমাদের বাকি ছিল 4,000 টাকা, আমরা পেলাম কি 5,000 টাকা। তার মানে আমরা কি 1,000 টাকা বেশি পাইছি না, 1,000 টাকা বেশি পাইছি। এই যে 1,000 টাকা বেশি পাইলাম, এইটা হচ্ছে আমাদের প্রফিট। এবং এই যে এখানে 5,000 টাকা আমাদের দিল, এই 5,000 টাকার মধ্যে বাকি ছিল কত, 4,000 টাকা। এই 4,000 টাকা হচ্ছে আমাদের অরিজিনাল কস্ট। তার মানে যতটুকু আমরা বাড়তি পাবো সেটা হচ্ছে আমাদের প্রফিট, এবং যে টাকাটা মানে আমাদের মূল্যের মধ্যে, আমাদের ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এই যে 14,000, এই 14,000 টাকা পুরোটাই কি আমাদের অরিজিনাল কস্ট, ঠিক আছে। তারপর যখন 14,000-এর জায়গায় 15,000 হয়ে যাবে বা 16,000 হয়ে যাবে, ওই 14,000 হচ্ছে অরিজিনাল কস্ট, আর বাদ বাকি ওই 1,000, 2,000 সেটা হচ্ছে কি আমাদের প্রফিট। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে আমাদের ইকুইপমেন্টের মূল্য ছিল 14,000, এই 14,000 টাকার মধ্যে আমরা 10,000 টাকা পেয়েছি, তার মানে এই 10,000 টাকা কি 14,000 টাকার মধ্যে আসছে না, আসছে। তাহলে এই অরিজিনাল কস্ট কত, এই 10,000 টাকাই হচ্ছে আমাদের অরিজিনাল কস্ট, ঠিক আছে। এই 10,000 টাকাই কি আমাদের কাছে আমাদের অরিজিনাল কস্ট। এরপর লিখতে হবে এন্ডিং ব্যালেন্স। আচ্ছা, 14,000 টাকা ছিল, তার মধ্যে 10,000 টাকা পেয়ে গেছি, তাহলে কত টাকা বাকি আছে, 4,000 টাকা বাকি আছে। তাহলে এখানে লিখে দিলাম 4,000 টাকা এন্ডিং ব্যালেন্স। এখানে কি কোনো লাভ হয়েছে, না, কারণ আমাদের যে টাকাটা ছিল সেই টাকাটাই কিন্তু এখনো পরিশোধ হয় নাই, এই টাকাটাই আমরা পুরোটা এখনো পাই নাই। এই টাকাটা পুরোটা পাওয়ার পরে আমাদের যে টাকাটা আসবে সেইটা হচ্ছে আমাদের প্রফিট, কিন্তু আমাদের যে টাকা ক্রয় মূল্য ছিল সেটাই তো এখন আমাদের উঠে আসে নাই। আচ্ছা, তো 14,000-এর মধ্যে 4,000 আরও বাকি রয়ে গেছে, তাহলে বিগিনিং ব্যালেন্স 11 সালে বিগিনিং ব্যালেন্স কত, 4,000। ওকে, 4,000 টাকার মধ্যে 11 সালে, এই যে 11 সালে আরও কত টাকা পেয়েছিলাম আমরা, 5,000 টাকা আরও পেয়েছিলাম। দেখেন প্রশ্নের মধ্যে লেখা আছে টাকা 5,000 in 2011, 11 সালে আরও কত টাকা পেয়েছি, আরও 5,000 টাকা পেয়েছি। তাহলে ক্যাশ রিসিভড, ক্যাশ রিসিভড আমরা কত টাকা ক্যাশ পেয়েছি, 5,000 টাকা ক্যাশ পেয়েছি। ওকে, তো 5,000 টাকার মধ্যে আমাদের অরিজিনাল মানে এই 14,000-এর কত টাকা ছিল, দেখেন 4,000 টাকা। এই 4,000 টাকায় কি আমাদের অরিজিনাল কস্ট, মানে এই 14,000-এর ভিতরের টাকা। ওকে, তাহলে আমরা পাইতাম 4,000, তার মধ্যে আমাদেরকে দিল 5,000। ওকে, তাহলে 5,000 আমরা পেয়েছি, আর আমাদের পাওয়ার কথা ছিল 4,000, কত টাকা বেশি দিল আমাদেরকে 1,000 টাকা বেশি দিয়েছে। এই 1,000 টাকা হচ্ছে আমাদের কি, এই 1,000 টাকা হচ্ছে আমাদের প্রফিট। ওকে, এবং এন্ডিং ব্যালেন্স কত, আচ্ছা 4,000 টাকা বাকি ছিল, তার মধ্যে 5,000 টাকা পেয়ে গেছি, পুরো 4,000 টাকাই শোধ করে দিছে না, তাহলে কি 4,000 মাইনাস 4,000 কোনো টাকা কি বাকি আছে, না। তার মানে আমাদের যে ইকুইপমেন্ট আমরা বিক্রি করেছিলাম সেই ইকুইপমেন্টের যে মূল্যটা ছিল, বই মূল্য বা ক্রয় মূল্য, সেটা কিন্তু আমাদের কি পরিশোধ হয়ে গেছে, মানে আমাদের আর কোনো এন্ডিং ব্যালেন্স
নেই। এখন আমরা যে টাকাটা পাবো সেই পুরোটাই হচ্ছে কি আমাদের প্রফিট হবে। ঠিক আছে, তাহলে এখানে এন্ডিং ব্যালেন্স নাই, তার মানে বিগিনিং ব্যালেন্সও নাই। তারপর 2012-তে আমরা আবারও 5,000 টাকা পেয়েছিলাম। আচ্ছা, বসিয়ে দিলাম 5,000 ক্যাশ রিসিপ্ট, এবং এই পুরোটাই কি ছিল, আমাদের প্রফিট ছিল, কারণ অলরেডি আমাদের যে মূল্যটা ছিল, ক্রয় মূল্য, সেটা আমরা পেয়ে গেছি। আমাদের কোনো ইকুইপমেন্টের মূল্য আর বাকি নেই। এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রফিট। ওকে, বসিয়ে দিলাম প্রফিটের ঘরে, এবং আমাদের এটার কোনো অরিজিনাল কস্টও নেই, এটার কোনো ইন্ডিং ব্যালেন্সও নেই। কথাটা কি বুঝাতে পারলাম? ওকে, সো এইভাবে করে আমরা আমাদের গ্রস প্রফিট রিয়েলাইজড অথবা গ্রস প্রফিট রিকগনাইজডের যে অঙ্কগুলো হয় কস্ট রিকভারি মেথডে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড এবং গ্রস প্রফিট রিয়েলাইজড, এই দুইটা একই জিনিস। রিয়েলাইজড এবং রিকগনাইজড একই জিনিস। এই গ্রস প্রফিট রিকগনাইজড আমরা কিভাবে কস্ট রিকভারি মেথডে বের করতে পারি সেটা কিন্তু আমরা দেখে নিলাম। অঙ্কটা কিন্তু একদম পানির মতো সহজ, তাই তো? আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য, এটা তো আমাদের বোর্ড কোশ্চেন ছিল, সো আরও একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য নেক্সট ভিডিওতে বা পরবর্তী কোনো এক ক্লাসে আমি কোনো একটা অঙ্ক নিয়ে এরকমই কস্ট রিকভারি মেথডে আরও একটা অঙ্ক করে দেখাবো। যদি বোর্ডের অঙ্ক খুঁজে পাই তাহলে আমি বোর্ডের অঙ্কই করে দেখাবো, আর যদি সেটা না হয় তাহলে আমি এমনিই কোনো বাড়তি অংশ, মানে কোনো বাড়তি অঙ্ক দিয়ে আমি করে দেখানোর চেষ্টা করব, আরও একটা কস্ট রিকভারি মেথড। ওকে, আচ্ছা, তো আজকে যে অঙ্কটা বুঝালাম এটা ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার্সদের থার্ড ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে 2015 সালে এসেছিল। অঙ্কটা খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, হয়তো বা আমি পেরেছি, আবার হয়তো বা পারিনি। তো যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।